শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট কিভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়ে। আজ এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডক্টর এ.কে. আজাদ খান, যিনি বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং আরও উপস্থিত রয়েছেন ডক্টর আজহারুল ইসলাম খান, যিনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এবং আইসিডিডি হাসপাতালের চিফ ফিজিশিয়ানও হেড হিসেবে কাজ করেছেন। আপনাদের দুজনকে আমাদের এখন টিভির আজকের আয়োজনে স্বাগত। প্রথমেই আমি আজাদ খান স্যারকে যে প্রশ্নটা করতে চাই যে কী প্রেক্ষিতে কেন একটা স্বাস্থ্য খাত সংস্কার কমিশন করার প্রয়োজন পড়ল? সবাই স্বীকার করবে যে স্বাস্থ্য খাত ভালো চলছিল না, অনেক কিছু করা হলেও যেমন স্বাস্থ্য খাতের যে কাঠামো তাতে একটা উন্নতি হলো, কিন্তু সার্বিকভাবে ভালো চলছিল না। তো সেগুলো পর্যালোচনা করে কী করা যায় সেগুলো দেখার জন্যই করা। এবং এটা বলা যায় যে সেই ব্রিটিশ আমলে ভোর কমিশন হয়েছিল, তারপরে আর কখনো এরকম বড় স্বাস্থ্য কমিশন হয় নাই। তো সেজন্য এটা কমিশনের আমি তো মনে করি প্রয়োজনীয়তা ছিল। যে এটার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল বা কবে গঠিত হলো? এটার লক্ষ্য হচ্ছে যে জনগণ যেন অ্যাফোর্ডেবল রেটে অ্যাক্সেসেবল এবং অ্যাভেলেবেল স্বাস্থ্য সুযোগ সুবিধা পায়। প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে সেটা একটা স্ট্রাকচার আছে, কিন্তু সেটাকে ফাংশনাল করে, স্ট্রেনথেন করে, ইমপ্লিমেন্ট করা। যেখানে কোথাও লোক প্রয়োজন নেই সেখানে বেশি লোক। এই বিষয়গুলোতে আমরা পরে আসবো। মূলত এই জিনিসটা জানতে যাচ্ছি যে কবে গঠিত হলো এবং এটা কতদিন কাজ করেছে? এটা নভেম্বরের 18 তারিখে জারি হয়েছিল 2024-এ। হ্যাঁ, 2024-এ। তারপরে প্রফেসর আজাদের বার্থডে আমরা প্রথম আনঅফিশিয়াল মিটিং করি। তারপরের থেকে 5 মাস ব্যাপী আমরা এই কমিশনের কার্যক্রম 5 মেতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছিল। তা আপনি আজাদ খান স্যারকে একটু প্রশ্ন করি যে বলা হয়ে থাকে যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের ব্যাপারে কিছু সমালোচনা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে, যে অনেক ধরনের সমালোচনা। একটা হলো যে সবার সাথে আলোচনা করা হয়নি, একটা হলো সদস্যরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন কিনা, এসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। মানে অনেকেই বলছেন যে ইনারা ক্লিনিশিয়ান সবাই। এ বিষয়ে আপনার মত কি? প্রথম কথা হলো স্বাস্থ্য খাত একটা বিশাল ব্যাপার এবং কমপ্লেক্স ইস্যু, তাই না? এবং সবার সাথে আলাপ করা হয় না, এ কথা তো বলাই যায়। সবার সাথে আলাপ করা কি সম্ভব? তাহলে তো কয়েক বছর লেগে যাবে। এক। দ্বিতীয় হলো যে এখানে বিশেষজ্ঞ নাই। স্বাস্থ্য খাতের যে বিশেষজ্ঞদের কথা বিশেষ বলা হয় যে তা তো ছিলই, খুব বেশ রকম ছিল, সবাই ক্লিনিশিয়ান ছিল না তো এখানে। এক। আর যে সমস্ত জায়গাতে লোক ছিল না সে তো আমরা আলাপ করেছি। এবং আমাদের তো 3 মাস সময় দিয়েছিল, 3 মাসে আমরা করতে পারিনি, বিকজ এটা এত বিশাল যে আলাপ করে 3 মাসের মধ্যে করে ওঠা সম্ভব হয়নি। এবং আমরা আলাপ তো বহুলভাবে করেছি। একটা হলো নিজেরা ভিজিট করেছি, তারপরে সেই পাবলিক অপিনিয়ন জনমত জরিপ করেছেন, নিয়েছি, বিভিন্ন পেশাজীবীদের সাথে মিশেছি, এমনকি আমরা তো পলিটিক্যাল পার্টিদের রিপ্রেজেন্টেটিভের সাথে মিট করেছি। কোন কোন পলিটিক্যাল পার্টির সাথে বসেছিলেন? এখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিল তার সবার সাথে মিট করেছি। প্রাথমিক স্বাস্থ্যসেবা বা ইউনিভার্সাল সার্বজনীন স্বাস্থ্যসেবা, যেটাকে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার বলি, এটা কি 2030 সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব? দেখুন, দুটা জিনিস। একটা হলো যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সব টোটাল হেলথ কেয়ার, এটা বর্তমানে বাংলাদেশের যে মতো দেশের যা আমাদের বাজেট যা আয় আছে তাতে এটা সম্ভব নয়। আমরা তো এটা তো আপনার মনে আছে যে এটা আমরা খুব হিটেড ডিবেট করেছি, খুব আলাপ করেছি যে কী সম্ভব সেটা নিয়ে কথা বলি, অ্যাচিভেবল টার্গেটে আসি। তো সেই জন্য আমরা তখন বললাম যে প্রাইমারি হেলথ কেয়ার এইটা দেওয়া সম্ভব হওয়ার কথা। তো এটা যদি হয় তাহলে তো শতকরা 90-95% হেলথ কেয়ারই তো কাভার হয়ে যাবে এতে। এবং সেজন্য আমাদের কমিশন রিপোর্টে হলো যে প্রাইমারি হেলথ কেয়ার
দেওয়াটা সরকারের জন্য বাধ্যতামূলক, বাংলাদেশের কনস্টিটিউশনাল অব্লিগেশন অব্লিগেশন, হ্যাঁ, এবং সিটিজেনদের জন্য কনস্টিটিউশনাল রাইট, constitutional। এবং প্রয়োজনে সরকার তার জন্য একটা হেলথ লেভিও নিতে পারে। আচ্ছা। এবং আমার ধারণা আমাদের আপনি তো কমিশনে ছিলেনই, জি স্যার, সবাই কমিশনের কথাটা আলাপ হয়েছিল, জি স্যার, যে সবার ধারণা যে যে এটা দেওয়া হয় তাহলে যদি কিছু হেলথ লেভি নিতে হলে পাবলিক অ্যাকসেপ্ট করে নেবে। রাইট স্যার। তার মানে এটা হলো যে আমরা যদি এটা শুরু করি, এটা আসলে বাস্তবায়নযোগ্য একটা পরিস্থিতিতে এসেছে এবং একটা কনসেনসাস আছে যে পলিটিক্যাল পার্টিরাও এটার সাথে একমত। আমরা যে জনমত জরিপ করিয়েছি যারা, তারাও এটা তো তারাও একমত ছিল স্যার। আচ্ছা ডাক্তার আজহারুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কমিশনের মধ্যে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলো সুপারিশমালা তৈরি করা হয়েছিল। তার মধ্যে 32টা সুপারিশমালা ছিল মূল সুপারিশমালা, 32টা। এই সুপারিশমালা তৈরি করার জন্য আজাদ খান স্যার কয়েকটা কথা বলেছেন যে আমরা অনেকের সাথে বসেছি, কোনো কোনো জায়গায় গেছি, আবার একটা জনমত জরিপের কথা বলেছেন। তা আমার যতক্ষণই মনে আছে যে আপনি জনমত জরিপের সাথে কিছুটা সংযুক্ত ছিলেন, এবং এছাড়াও আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি কোথাও কোথাও গিয়েছিলেন কি কথা বলার জন্য বা কমিশনের পক্ষ থেকে? পলিটিক্যাল, নন পলিটিক্যাল, এনজিও, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর সবাইকে রিচ করেছি। কাউর সঙ্গে ইন পার্সন দেখা হয়েছে, কাউর সঙ্গে আমরা লিখিতভাবে নিয়েছি, কেউ অনলাইনেও যোগ হয়েছে। আর সময় স্বল্পতার জন্য আমরা যে জরিপটা করেছি সেখানে 8,268টা স্যাম্পল সাইজ ছিল, বিভিন্ন বয়সের এবং সব ডিভিশনের থেকে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ছিল। অতএব সার্বিকভাবে কিন্তু আমরা মতামতগুলি গুছিয়ে এনে লিপিবদ্ধ করতে পেরেছি। আমার মনে আছে আমি নিজে জনমত জরিপে যে এখন যিনি পরিসংখ্যান ব্যুরোর ডিজি আছেন, ওনার সাথে করে আমি কিন্তু মিরপুরে একদম অনসাইট গেছি, এবং আমি অবাক হয়ে দেখেছি যে তারা আধুনিকভাবে অন টাইম রেসপন্স রেকর্ড করে, যেখানে ইন্টারনেটে থাকে এবং আইপ্যাডে সাথে সাথে রেকর্ড করছে, এবং এটার সাথে সাথে রেকর্ডেড হয়ে যাচ্ছে। তারা প্রফেশনাল, তো মানে এটা একেবারে মানে রিয়েল টাইম রেকর্ডিং হচ্ছে। এটা আমার আসলে ধারণা ছিল না যে ইনফরমেশনগুলো এইভাবে বাংলাদেশের রিয়েল টাইম রেকর্ডিং হয়। তো সেক্ষেত্রে ওদের অনেক বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের কাজটা কিন্তু খারাপ হয়নি, অনেক ভালোই করেছে বলে মনে হয় আর কি। যারা যদিও কিছু কিছু বক্তব্যে কেউ বলছে যে এটা যথেষ্ট রিলায়েবল না, তারপরেও কিন্তু তারা এটা আমি নিজে দেখতে গিয়েছিলাম। এইটাই উল্লেখযোগ্য একটা জিনিস যে কমিশনের একজন উল্লেখযোগ্য মেম্বার হিসাবে আপনি নিজে গিয়েছেন এবং আমি কোয়ালিটিটা দেখেছেন। তো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আজাদ স্যারের কাছে একটা প্রশ্ন হলো যে আমি আসলে বিভিন্ন মানুষের বক্তব্যগুলো আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। যে কেউ বলেছে কোনো চ্যাপ্টার বড় হয়েছে, কোনো চ্যাপ্টার ছোট হয়েছে, আবার কোনো অনেকগুলো বানান ভুলের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? এখানে দুটো ইস্যু। একটা হলো যে সুন্দর ভাষা, কোনো ব্যাকরণ, বানান ভুল, এসব। তো আমি প্রথমে একটা কথা বলি, আমাদের যে কমিশন যে রিপোর্টটা দিয়েছে, যার অংশ আপনিও, যে আমরা কোনো প্রফেশনাল অর্গানাইজেশনকে ইনভলভ করিনি, নিজেরাই লিখেছি কমিশন মেম্বাররা, এবং সময়ের স্বল্পতার জন্য বানান ভুল রয়ে তো গেছি, কিন্তু তাতে যে মূল প্রতিপাদ্য, মূল সাজেশন, তার কোনো অসুবিধা হয় না। কারণ আমরা যেটা কমিশনের যেটা সাজেশন আর রিপোর্ট, সেটা নিয়ে আমার নজরে তেমন কোনো ক্রিটিসিজম আসেনি, সাবস্টান্সিয়াল ক্রিটিসিজম আসেনি। এরকম একটা কমিশন করলে তো এটা সবার জন্য তো সবাই তো গ্রহণ করে যাবে তা তো না, কারো অদ্বিমত তো থাকবেই। যেমন আমাদের কমিশনেও তো এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে, এবং ডিবেট অ্যাট টাইম হিটেড ডিবেট হয়েছে, আপনার মনে থাকবে, যেহেতু সবাই খুব ইনভলভ ফিল করছে পয়েন্টগুলো। কিন্তু ইন দ্য এন্ড আমরা একটা কনসেন্সাসে পৌঁছে এসেছি, এবং সেইটা নিয়ে তো তেমন কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই এখন পর্যন্ত। আমরা যে জিনিসগুলো বলেছি সেগুলো আমরা মনে করি যে এটা ইমপ্লিমেন্টেবল। ইমপ্লিমেন্ট করলে যে একদিনই হয়ে যাবে তা তো না, কিন্তু ইমপ্লিমেন্ট শুরু করা যাইতে পারে। শুরু না করলে কখনোই হবে না। না স্যার, আমি এরকম অনেকের কাছ থেকে শুনেছি যারা কিছু সমালোচনা করছেন, তারাও বলেছেন যে এইখানে অনেকগুলো সাজেশন একসাথে এসছে, যেটা কিন্তু এত সাজেশন কিন্তু বাংলাদেশের সিঙ্গেল কোনো ডকুমেন্টে এভাবে আসেনি।
স্বাস্থ্যখাত পরিবর্তনের জন্য। আজহার ভাইকে যে প্রশ্নটা আমি করতে চাই, স্যার একটু আগে বলেছেন যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এক্ষেত্রে কি ওষুধের কি অবস্থা? ওষুধের ক্ষেত্রে আপনারা কমিশন থেকে কি কি প্রস্তাবনা দিয়েছেন একটা, আর এটা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে কিভাবে রিফ্লেক্টেড হবে? 2 নম্বর হলো যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কিছু কিছু ইস্যু আছে, যেমন এপিআই বা অন্যান্য ইস্যুর ক্ষেত্রে আমরা কি বলেছি, এবং এইসব ব্যাপারে আপনার মত কি? আমাদের প্রতিবেদনটা হিউজ, অনেক ইন্টারাকশন হয়েছে, বাট ইট ইজ নট এ সায়েন্টিফিক রিপোর্ট। এক, কনফিডেন্সিয়ালিটি ইস্যুস ছিল। আমি গ্রেটফুল টু অল দি কমিশন মেম্বার যে তারা সবাই যার যার অংশটা ট্রান্সলেট করেছে। আপনি বাইরে দিলে যে সেটা কনফিডেন্সিয়াল ইন্টিগ্রিটি এটা টোটালি থাকবে, এটা কিন্তু অ্যাসিওর ছিল না। সো বোথ দিস ফ্যাক্টরস কম্বাইন টু সে যে সুপারিশগুলির যে মূল ভিতরে যে জিনিসগুলি সেগুলি সম্পূর্ণভাবে প্রশংসা পেয়েছে এবং সেগুলি বাস্তবায়নের দিকে তাকাতে হবে। এখন আপনি বললেন যে প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটা একটা স্ট্রাকচার এবং এটা একটা ফাংশনাল পাথওয়ে আছে, কিন্তু কখনই স্ট্রংলি স্ট্রেনথেনড হয় নাই বা ইমপ্লিমেন্ট হয় নাই। যেমন যে একটা টারশারি হসপিটালে আসার জন্য যে রেফারেল ছাড়া সবাই চলে আসতেছে এখানে সর্দি কাশি সহ, সেটা আসতে পারবে না, মানে একটা পয়েন্ট বললাম আর কি। অতএব এইটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু লিগ্যাল বাইন্ডিংসটা ছিল না। আমরা একটা অ্যাক্টের মাধ্যমে এটাকে মানে কনস্টিটিউশনাল রাইট হলে এটা বাস্তবায়ন করতে হবে, এটা অধিকার। এই অধিকারটা আমরা উল্লেখযোগ্যভাবে এটা আমরা পয়েন্ট আউট করেছি। দিস ইজ ওয়ান। আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলেছেন, দেখেন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভার্চুয়ালি 100% ওন বাই প্রাইভেট সেক্টর। কারণ একটাই ইনস্টিটিউশন আছে, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড, যেটা নাকি এসেনশিয়াল মেডিসিনস তৈরি করে, কিন্তু তারপরেও 80%ই এই প্রাইভেট সেক্টর থেকে বানিয়ে তারপরে দেয়, ঠিক না? অতএব আর সব কিছু বানাচ্ছে প্রাইভেট সেক্টর। এখন তাহলে প্রাইভেট সেক্টর যদি 100টার উপরে 121টার উপরে দেশে এক্সপোর্ট করতে পারে, তাহলে বাংলাদেশে কেন ওষুধের দাম কমছে না বা সরবরাহ সব জায়গায় নেই, অ্যাভেলেবেল নেই? একটা ফার্মেসি থাকতে হবে, গ্রামেগঞ্জে কোথায় যাবে সে ওষুধটা পাওয়ার জন্য, এটা অ্যাভেলেবেল থাকতে হবে এবং এটা অ্যাফোর্ডেবল হইতে হবে। আমাদের যে বড় বড় ফার্মাসিউটিক্যালস আছে তাদের ক্যাপাসিটি আছে, সেটার জন্য ইনসেন্টিভ দিতে হবে গভর্নমেন্টকে, যে তোমরা ঠিক আছে তোমাদের সেই জায়গাটায় আমরা কিছু ট্যাক্স লেভি দিচ্ছি, কিছু ট্যারিফের জায়গায় কমাচ্ছি। এখন তাহলে গ্রুপ গ্রুপ করে দিয়ে ডোমেস্টিক প্রোডাকশনটা বাড়ালে স্বাভাবিকভাবে একটা কম্পিটিশন আসবে। অনেক ক্রিটিসিজম আছে এখানে, অলরেডি গভর্নমেন্ট সেটা ক্রিটিসাইজ করেছে এবং সেটা স্টেপস নিয়েছে রিগার্ডিং দি অনেস্টি অ্যান্ড দ্য করাপশন অ্যান্ড এভরিথিং। তো সেগুলিকে দেখতে হবে, শক্তিশালী করতে হবে এই প্রতিষ্ঠানটাকে, এবং যেন এটাও এসেনশিয়াল ড্রাগসগুলি ভালোভাবে তৈরি করতে পারে এবং সাপ্লাই দিতে পারে। জাস্ট কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে একটা নিয়ম জারি করেছেন, আদেশ জারি করেছেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা সরকারি স্বাস্থ্য যে প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের সাথে দেখা করতে যেতে পারবে না। তো আমরা দেখেছি যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্টেও এই ধরনের একটা প্রস্তাবনা আছে। এ বিষয়ে আপনার মত কি? যারা সেবা দিচ্ছে, আপনি একজন প্রফেসর, ক্যান্সার অনকোলজির হেড, আপনি তো অবগত আছেন যে আপনার রুগীর জন্য কোনটা সবচেয়ে ভালো, ঠিক না? আর ফার্দার টু দ্যাট নতুন নতুন ড্রাগস আসলে সেগুলি সম্বন্ধে লিটারেচার বা ইনফরমেশান জানতে হলে তো আপনি অনলাইনেই জানতে পারবেন। সেই জন্য আপনার চিকিৎসার সময় চিকিৎসার ব্যাহত হয় যে তারা ভিজিট করে। আরেকটা হলো এই ভিজিট করে বিভিন্ন ধরনের কথা উঠেছে যে অনেক ইয়াঙ্গার জেনারেশনের ডাক্তাররা বিভিন্নভাবে অন্তর্ভুক্ত হয়ে যায়, ইন মিনস দ্যাট দোজ আর নট এথিক্যাল। তাহলে আপনি যদি আপনার পেশেন্ট সম্বন্ধে সেবার সময় সবচেয়ে ভালো জানেন, তাহলে সেই ইনফরমেশনটাও আপনার কাছে থাকবে। সেই জন্য সেখানে ভিজিট করা ঠিক হবে না, এবং আমাদের সুপারিশে সেটা আছে। ধন্যবাদ আপনাকে। আজাদ খান স্যার, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই একই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, আমাদের দেশে যে এই যে যাকে বলে মেডিকেল প্রমোশন অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারদের বা সেবা দেওয়ার যে সম্পর্কের একটা, আমি বলবো যে একটা অনৈতিক হয়েছে। যেমন ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসে ডাক্তারদের ওষুধের স্যাম্পল দেয়,
এটা তো পৃথিবীতে কোনো উন্নত দেশে এটা প্রশ্নই আসে না, তা কেন দেবে? এখানে তো ইস্যু তো দুইটা, যে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চায় যে তাদের যে ওষুধপত্রের কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি ইত্যাদি ডাক্তারদের অবহিত করা। তো সেটা করার তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সায়েন্টিফিক প্রক্রিয়া সেটা করবে। যেমন বিভিন্ন টিচিং ইনস্টিটিউট তারা যে সায়েন্টিফিক প্রোগ্রাম করে সেটা স্পন্সর করতে পারবে, সেটা তো আমরা মানা করিনি, এনকারেজই করেছি। না, আমরা বলেছি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাইরেক্টলি যে এইসব উপহার টুপহার দেওয়া এটা তো অ্যালাউড না। উন্নত বিশ্বেতে এটা তো দেওয়া একেবারে বেআইনি করা হয়ে গেছে। সুতরাং এখানে যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রোডাক্টের সম্বন্ধে ডাক্তারদের এডুকেট করতে পারবে না, তা তো বলিনি। ওই মেথড ওইভাবে করবে না। এখন দেখেন এখানে তো দেখা যায় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তারা যে ডাক্তারদের কাছে সে কিনলে একটু ওটা ছবি তুলে হলে, তাই না? এটা তো একেবারেই অগ্রহণযোগ্য না। অতি সম্প্রতি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। ওনারা বলেছেন যে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভরা এখন থেকে রুগীদের কোনো প্রেসক্রিপশন আর ছবি তুলতে পারবেন না। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। আজহার ভাই বোধহয় এই বিষয়ে কিছু পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে যে হ্যাঁ, আর্গুমেন্ট যদি আসে যে একটা কোম্পানি অনেক কষ্ট করে এপিআই ইম্পোর্ট করে নতুন কোনো ওষুধ করলো, সেটার কিভাবে করলো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে সেটা প্রমোট করবে, ঠিক আছে, একটা সায়েন্টিফিক কনফারেন্স করুক। কনফারেন্স করে অনেকেই সেই কনফারেন্সে যোগদান করতে পারে। রিসার্চটা কীভাবে হলে একটা পেপার প্রেজেন্ট হতে পারে, অ্যান্ড ইন দি প্রসেস সব যারা প্র্যাকটিসিং ফিজিশিয়ান তারা জানলো যে এইটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেরিয়েছে এবং এটা কীভাবে ভালোভাবে আরও বেটার ইউজ করা যায়। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে। আপনাকে এখানে আমার মনে একটা কথা বলা দরকার, যে আমরা কিন্তু কমিশন যেটা বলেছে সেটা হলো ডক্টরদের তো কন্টিনিউ এডুকেশন দরকার, তাদের নিজের ইন্টারেস্টে, রুগীদের ইন্টারেস্টে, হেলথ সার্ভিস ইন্টারেস্টে দরকার। তো সেখানকার হেল্প তো দরকার, ভালো হবে তো হেল্প। তো আমরা তো যেটা বলছি যে ডাক্তাররা যাতে কন্টিনিউ এডুকেশন হয়, সেই জন্য তারা ওই সব যে কন্টিনিউ এডুকেশন সেশন অ্যাটেন্ড করছে সেটার অ্যাক্রেডিটেশন, সেটার জন্য তো আমরা বলেছি বাংলাদেশ মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিল আমাদের রিকমেন্ডেশনে আছে যে সমস্ত সায়েন্টিফিক মিটিং হবে সেটা অ্যাক্রেডিটেশন বডি দিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে, করে নেবে, এবং ওইটা অ্যাটেন্ড করলে তার ক্রেডিট আসবে। জি স্যার। স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে এইখানে একটা প্রস্তাবনা ছিল যে একজন রুগীকে 10 মিনিট করে দেখতে হবে। কোনো ক্ষেত্রে প্রস্তাবনা আছে যে মানে রুগীরা সমর্থন দিয়েছেন বা যারা আমরা জনমত জরিপে এসছে যে 28 মিনিট পর্যন্ত দেখার জন্য। আপনার কি মনে হয় যে একজন ডাক্তারের একজন রুগীকে কতক্ষণ দেখা উচিত? একজন লোক যদি মানুষ ভালো না হয় সে কখনোই ভালো ডাক্তার হবে না। এটা ডাক্তারি পেশা একটা অনন্য পেশা, সব পেশার সাথে ইথিক্স জড়িত, কিন্তু ডাক্তারি পেশার ইথিক্স তো ব্যাকবোন এটার, বুঝছেন না? তো একজন ডাক্তারের একটা রুগীতে কতক্ষণ সময় দিতে হবে সেটা তো রুগী স্যাটিসফাইড হবে, এক নম্বর। দ্বিতীয় হলো যে তার আসলেই কতক্ষণ সময় লাগে, সব কিছু মিলেই। তো আমরা যেটা রিকমেন্ড করছি তাকে অ্যাভারেজ আউট করা হয়েছে, যে বাংলাদেশে সময় কম দেয় অথবা ডাক্তারের রুগী দেখে রুগীরা স্যাটিসফাইড হয় না, সময় নেয় স্যাটিসফাইড হয় না। কারণ ডাক্তারি কিন্তু একটা পেরান্টিক সায়েন্স নয় যে আপনি যেটা অঙ্কের মতো তো না, বুঝলেন না? আপনি যেমন ধরেন এর মধ্যে একটা আর্ট আছে, তাই না? সত্যিকার মধ্যে একটা কথা আমি অনেক দিন থেকে বলি যে ভালো ডাক্তার সে সায়েন্স প্র্যাকটিস করে ইন দ্য ফর্ম অফ অ্যান আর্ট। তো সেটা, এবং এটা তো একটা স্কিল, বুঝলেন না? সুতরাং আমরা বলছি গড়ে পড়তায় এরকম টাইম দেওয়া। কোনো লোকের জন্য তো, একটা লোকের জন্য তো 1 ঘন্টাও লেগে যেতে পারে। আবার একটা লোক যে আমার চেম্বারে ঢুকলেই দেখলেই বোঝা যায় কী অসুখ আছে, তাই না? কিন্তু আমি দেখে বুঝলেও উনি স্যাটিসফাইড হবে সেটা আমাকে আঁকতে হবে। সেই জন্য একটা অ্যাভারেজ আউট করছি আমরা। এটার মানে না যে একটা রুগী দেখলে অতক্ষণই লাগাইতে হবে,
বা ওর চেয়ে বেশি লাগলে বেশিক্ষণ লাগাইতে হবে না, তা না। জি স্যার। এটা তো হলো আস্থার অভাব সৃষ্টি হওয়ার জন্য হয়েছে। নতুন একটা প্রশ্নে যেতে চাই আমরা, যে আমরা দেখেছি যে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কী রিকমেন্ডেশন ছিল এবং এই বিষয়ে কি কি বলা হয়েছে? নিরাপত্তার ব্যাপারে যেমন রুগীরও একটা ব্যাপার আছে, রাইট আছে, ডাক্তারেরও ঠিক যারা সেবা গ্রহীতা অধিকার। যেমন সময়ের কথাই মাত্র বলা হলো, সেটাও একটা রিলেটিভ রাইট। কিন্তু স্যার যেটা বললেন যে আপনি একজন এক্সপার্ট, আপনি ভালো বুঝবেন, তারপরেও যতটুকু সময় দেন আপনি সেটুকুর মধ্যে একটু চোখের চোখ দিকে তাকিয়ে একটু অ্যাসুরেন্সটা দিলেই কিন্তু গায়ে হাত দিয়ে, তাহলেই কিন্তু সে স্যাটিসফাইড থাকে। সো দ্যাট ইজ অ্যান অ্যাভারেজ টাইম দ্যাট উই হ্যাড প্রপোজড। আর জি, নিরাপত্তার বিষয়টা একটু বলবেন। নিরাপত্তার বিষয় হলো যে পেরিফেরিতে ডাক্তাররা থাকে না বা থাকবে না, এই ধরনের একটা জেনারেল আইডিয়া আছে, উইচ ইজ নট ট্রু। আপনি ডাক্তাররা গ্র্যাজুয়েশন করেছে, তারাও থাকতে চায় না, কিন্তু তাদের থাকার জন্য একটা সিকিউরিটি প্রয়োজন, একটু মিনিমাম বাসাবাড়ির অবস্থার জন্য ভালো থাকতে পারে, এডুকেশনের ব্যাপারটা আছে ছেলে মেয়ের, এবং এখন জানেন যে সবাই পোস্ট গ্র্যাজুয়েশনের দিকে মানে আগায়, উইচ ইজ ভেরি গুড, কিন্তু তাদের ক্যারিয়ার পাথওয়েটাও দেখতে হবে। অতএব সেই রকম পরিবেশটা থাকলে অবশ্যই ডাক্তাররা থাকবে এবং তাদের সিকিউরিটি হবে, এবং রুগীরা যেন কমপ্লেন করতে পারে যদি সেটা তাদের রাইটের ব্যাহত হয়, সেটা যেন ঠিক সময় মতন এবং সঠিকভাবে বিএমডিসিতে পৌঁছায়। তো আমি স্যারের কাছে একটু আসতে চাই, কমিশনের কিছু সুপারিশমালা ছিল যে আপনি জানেন যে বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে এখন, এবং বলা হয়ে থাকে যে যুক্তরাজ্যে যত মেডিকেল কলেজ আছে তার থেকেও বেশি পরিমাণ মেডিকেল কলেজ বাংলাদেশে আছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যত মেডিকেল কলেজ তার চেয়ে বেশি নাম্বার মেডিকেল কলেজ কিন্তু বাংলাদেশে আছে। তো এটা কিন্তু পৃথিবীতে একটা অনন্য সংখ্যা। এখন কেউ কেউ বলছে যে আমাদের দেশে যত পরিমাণ ডাক্তার দরকার তত পরিমাণ ডাক্তার নাই এই মুহূর্তে, কিন্তু আবার অন্যরা বলছে যে চিকিৎসকদের অবশ্যই মানসম্মত হতে হবে, কারণ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব তাদের। সেই ক্ষেত্রে এই বিষয়ে কমিশনের মতামত কী ছিল স্যার? এক নম্বর হলো যে আমাদের যে অনেক মেডিকেল কলেজ, সে অনেকের প্রোডাকশন ক্যাপাসিটি কত। পৃথিবীতে অনেক জায়গায় মেডিকেল কলেজে ছাত্র ভর্তি তো করে হাজার খানের মতো একটাতে, শুধু একটা মেডিকেল কলেজে অনেক ছাত্র ভর্তি করে ফেলে, তাই না? আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কত, সেটা প্রোডাকশন ক্যাপাসিটি কত হাই না কিন্তু আমাদের এখনও, এক নম্বর। এবং ডাক্তারিটা এরকম যে সেখানে আমাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করে চিরাচরিতভাবে মেডিকেল ডেন্টাল কাউন্সিল। তো এখানে খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে মেডিকেল ডেন্টাল কাউন্সিল হলো যার হলে জনগণের সিকিউরিটি নির্ভর করছে। শুধু এটা পলিটিক্যাল বডি হলে হবে না, তো ইট মাস্ট বি অ্যান এক্সপার্ট বডি, নন পলিটিক্যাল হতো, এবং তাদের মধ্যে ফুল টাইম লোক থাকতে হবে। যেটা আগেই আপনি বললেন যে একটা কমপ্লেন আসলে সেটা তখন তাড়াতাড়ি রিঅ্যাড্রেস হয়, তাই না? তো সুতরাং মেডিকেল ডেন্টাল কাউন্সিল যদি কারেক্টলি ফর্ম করা হয়, এফিশিয়েন্ট লোক দিয়ে করা হয়, ইথিক্যাল লোক দিয়ে করা হয়, তারা ঠিকমতো কাজ করে, তার পাবলিকের কনফিডেন্সও বাড়বে, পাবলিকের সিকিউরিটিও বাড়বে। আচ্ছা আজহার ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে কেউ কেউ অভিযোগ করেছেন যে রিপোর্টে শহর এবং গ্রামের পার্থক্যটা জনগোষ্ঠীকে সেভাবে প্রাধান্য, মানে গ্রামের জনগোষ্ঠীকে সেভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আবার কেউ কেউ বলেছেন যে নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য, এক্ষেত্রে নারীকেও গুরুত্ব দেওয়া হয়নি। এই বিষয়ে আপনার মতামত কি? এটা সঠিকভাবে এভাবে বলা ঠিক না। আমরা নারী এবং পুরুষ উভয়কে গুরুত্ব দিয়েছি। আমরা নারীর স্বাস্থ্য সম্বন্ধেও অনেকভাবে আমরা বলেছি। নারীদের জন্য হাসপাতালের কথা আমরা বলেছি। এটাও বলেছি যে বিভিন্ন ফ্যাসিলিটিতে তাদের প্রাইভেসির জন্য কর্নার করে সেগুলির দিকে নজর দেওয়ার কথা বলেছি। ইনফ্রাস্ট্রাকচারে নারীদের প্রাইভেসি, একটা ওয়াশরুম থাকা,
আলাদাভাবে ডেডিকেটেড, এবং ডেলিভারিগুলো সম্মানজনকভাবে করার কথা আমরা সম্মানজনকভাবে বলেছি। ব্রেস্ট ফিডিং সুন্দরভাবে যেন করতে হয়। যদি একজন নারীর পিরিয়ডের সময় সমস্যা থাকে তাহলে সেটা চেঞ্জ করার ইয়েটা জায়গা থাকা, এবং ডে কেয়ারের কথাও বলেছি আমরা বলেছি সব কিছু। যে বাংলাদেশ হেলথ সার্ভিস এন্ড বাংলাদেশ হেলথ কমিশনটা আসলে কি হিসেবে আমরা প্রস্তাবনা করেছি বা কি বিষয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি? বাংলাদেশ হেলথ কমিশনটা আমরা বলেছি যে তারা অন দ্য টপ থাকবে, তারা ইন্টারভেন করবে না, তারা রেকমেন্ড করবে এবং তারা ওভারসাইট করবে। সুপারভাইজ, এবং তাদের রেকমেন্ডেশনসগুলি বা তাদের যে ফিডব্যাক সেটা তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দিতে পারবে বাংলাদেশ হেলথ কমিশন থেকে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, কারণ তারা যদি ট্রিকল ডাউন করে এবং সেটা কাজে না লাগে, তার চেয়ে যদি সেখানে যায় একদম টপে, তাহলে সেখান থেকে কাজে লাগার সম্ভাবনা অনেক বেশি। বিরতি নিয়ে আবার আসছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল বাংলাদেশ হেলথ কমিশন, সেখানে কতগুলো এক্সট্রাঅর্ডিনারি ছিল। সেটা হলো আদাসা জানেন যে সেটা আমরা প্রধান যিনি হবেন উনি কিন্তু আমরা বলেছি যে অ্যাপেলেট ডিভিশনের বিচারপতির মানে পদমর্যাদা সম্পন্ন এবং যিনি রাষ্ট্রের যিনি সরকারের প্রধান হবেন তার কাছে রিপোর্ট করবেন এবং সংসদের কাছেও রিপোর্ট করবেন। কিন্তু এখানে 17টা উইংয়ের প্রস্তাবনা আছে, তার মধ্যে একটা বিশেষ উইং, দুটো বিশেষ উইং আছে যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কেয়ার এক্সেলেন্স ইন ইউকে এবং কোয়ালিটি কেয়ার ইউকেতে, এই ধরনের দুটো অর্গানাইজেশন ইউকেতে আছে। একটা হলো নাইস হলো যে গাইডলাইন তৈরি করে, আমরা সবাই জানি, আমরা যারা ক্লিনিক্যালে কাজ করি, যারা নাইস হলো গাইডলাইন, ইভেন পাবলিক হেলথের গাইডলাইনগুলো নাইস কিন্তু করে। এবং আরেকটা গ্রুপ কাজ করে হলো কোয়ালিটি কন্ট্রোল মেজার করা, যে ডক্টররা একই রোগের জন্য একই ধরনের প্রেসক্রিপশন বা একই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য ওরাও কাজ করে। তো এটা কিভাবে আসলে কাজ করবে যদি বিস্তারিত বলতেন। যদি আপনি এই আইডিয়াটা নেওয়া হয় তাহলে ওই স্বাস্থ্য কমিশন যে হবে সেই ওইরকম লোক দিয়ে কমিশনটা করতে হবে, যারা এটা করতে পারে। দরকার হলে তারা লোক হায়ার করবে, কিন্তু তারা যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছে দায়ী থাকবেন, ইনক্লুডিং আপনার পার্লামেন্ট। আচ্ছা স্যার, তারা ডাইরেক্টলি কোনো অ্যাডমিনিস্ট্রেশন করছে না। আচ্ছা, তারা তো পলিসি সুপারভাইজ করছে, এই যেটা বললেন যে ওভারসাইট করছে, বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট ঠিক দিচ্ছে যে এই বিষয়ে অ্যাপ তৈরি করা দরকার, এই বিষয়ে আরও সুপারভিশন দরকার, যে প্রেসক্রিপশন করা। আপনারা তো ইলেকট্রনিক প্রেসক্রিপশনের কথাও বলেছেন। স্যার, আরেকটা বিষয় আমরা প্রায়শই দেখি যে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকগুলো কাজ করছে, তাদের মেডিকেল কলেজ আছে, অনেক প্রতিষ্ঠান আছে, আবার কিছু কিছু হাসপাতাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আছে, কিছু কিছু আবার অন্যান্য অর্গানাইজেশনের মন্ত্রণালয়ের অধীনে আছে। তো এইগুলোর ক্ষেত্রে আপনাদের মতামত কি, যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন বা এগুলোর একটা কি বিষয় আছে কিনা, যে আমাদের ডিজি স্বাস্থ্য শিক্ষায় কি এই শিক্ষা কিন্তু জানেনই না যে অনেক জায়গাতে মেডিকেল কলেজ আছে যেগুলো কিন্তু তার অধীনস্থ নয়, এইসব ব্যাপারে কি করণীয়? না, এটা তো আগেই বলেছি যে আপনার যে শিক্ষা যেটা সেটা আলাদা, কিন্তু কোঅর্ডিনেশন তো থাকতেই হবে, তাই না? আপনি যেটা বেসিক ভাগ হলো যে কমিশন একটা, যেটা ওভারসিয়ার বডি, আর হলো হেলথ অথরিটি। এবং হেলথ অথরিটিকে কমিশনের মধ্যে কিন্তু একটা উইং ছিল যে আমাদের প্রস্তাবনার মধ্যে যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন করার জন্য, তাদের এই কাজটা তাদের আর কি। আর একটা হলো যে হেলথ অথরিটি যারা স্বাস্থ্য বাংলাদেশ হেলথ সার্ভিস, যেটা জুডিশিয়াল সার্ভিসের মতো, এবং সেটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া। আমরা যেমন একটা সাজেশন করছিলাম যে প্রত্যেক ডিভিশনে একটা, ঢাকা শহরে, চট্টগ্রামে, আর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, মোট 11টা আমরা মানে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ করার কথা বলেছি আমরা, উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছি, ডিস্ট্রিক্টের স্বাস্থ্য কথা বলেছি আমরা। স্যার, এখন আমরা লক্ষ্য করি যে যেমন ডিজি একটা ফাইল পাঠান, ওইটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বা মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে যায়, সচিব থেকে এটা সিনিয়র সেক্রেটারিতে যান, আবার এটা ফাইল আপ ডাউন করে, আবার সিদ্ধান্তের পরে নেমে আসে। তো এইটা যে এই যে সময়টা
দীর্ঘসূত্রিতা। জি স্যার, দীর্ঘসূত্রিতা হয়, এর তো কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন নাই। সেক্ষেত্রে কি আমাদের কোনো প্রস্তাবনা ছিল না স্যার একটা? হ্যাঁ, তা তো বলছি, আমরা তো বলেছি যে জিনিসটাকে মোর এফিশিয়েন্ট এবং যে বাংলাদেশ হেলথ সেক্রেটারি একটা আলাদা একটা সেক্রেটারিয়েট করার কথা বলা হয়েছে, জুডিশিয়াল সম্পূর্ণ জুডিশিয়াল সার্ভিস সেক্রেটারিয়েট ওই রকম জুডিশিয়াল সার্ভিসের মতো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আন্ডারে না, আলাদা একটা সার্ভিস হবে এবং অন্য সেটা ডিসেন্ট্রালাইজ থাকবে এবং কমিশন সুপারভাইজ করবে। আচ্ছা আজহার ভাই, যে এই আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা জানি যে স্বাস্থ্য গবেষণা একটা গুরুত্বপূর্ণ বাজার, এই ভেতরে আমাদের ইয়ে কী ছিল, রিকমেন্ডেশন কী ছিল? যারা গবেষণায় ইনভলভড আছে, শিক্ষা প্রতিষ্ঠানই হোক, বিএমআরসি হোক, আইসিডিডিআরবি হোক, সেই জায়গাটায় যেন অর্থের বরাদ্দ আর কিছু থাকে। কেননা আপনি জানেন যে ইতিমধ্যে ইউএসএআইডি তার যত ফান্ডিং ছিল, যে অনেক প্রতিষ্ঠান, অনেক এনজিও তারা বাদ পড়ে গেছে, ফান্ডিং বন্ধ হয়ে গেছে, সেটা একটা দিক। আরেকটা দিক হলো যে এই সেক্টরে যেন ডেভেলপমেন্ট হয় বাংলাদেশে, সেখানে যেন অ্যালোকেশন আরেকটু বাড়ানো হয় এবং প্রোভাইডিং দ্যাট অ্যাজ অ্যান ইনসেন্টিভ বোথ ফর দ্য ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল এজ ইয়াং রিসার্চার্স। স্যার, আপনার কাছে প্রশ্ন হলো যে স্থানীয় সরকার কমিশনের সুপারিশে কমিউনিটি ক্লিনিক বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে, স্বাস্থ্য কমিশনের ব্যাপারে কি মত? না, আপনার যে কমিউনিটি ক্লিনিক আছে, আপনি যে নামিয়ে রাখেন, আমরা যদি যেটা রিকমেন্ড করছি ওই রকম কিছু একটা তো থাকতে হবে না। আপনি নাম কি দেবেন, ওটাকে আরও সুন্দর করবেন, তাই না? প্রয়োজনীয়তা আছে, আমাদের রিকমেন্ডেশন তো ছিল এটা কন্টিনিউ বলছি যে যদি প্রাইমারি হেলথ কেয়ার এটা যদি কনস্টিটিউশনাল অব্লিগেশন রাইট হয়, তখন তো এটা একটা ইম্পর্টেন্ট অর্গান হয়ে যাবে। তো সেখানে তো এখন বর্তমানে তো তার কোনো অভিভাবক নাই, তখন এখানে তো ডাক্তার প্রেসড হইতে হবে না, এবং সত্যিকার অর্থে বলতে গেলে ফ্যামিলি ফিজিশিয়ান বা যাইবান বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, এটা একটা ক্যাডার ডেভেলপ করতে হবে। এটা তো স্যার আমাদের যেটা প্রস্তাবনা ছিল যে ইউনিয়নে কমপক্ষে 2 জন থাকবে, আর শহরেও তো আমরা বলেছি, শহরেও তো প্রাইমারি ফিজিশিয়ান নাই স্যার, কনসেপ্টটাই তো নাই, কনসেপ্টই নাই। হ্যাঁ, ওটার প্রস্তাবনা দেওয়া আছে স্যার। হ্যাঁ, একটা ভাই, যে রিসার্চ সম্বন্ধে একটু বলতে চাই, সেটা হলো একটা তো রিসার্চ অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, তো তাদের তো নিজস্ব অর্গানাইজেশন নাই যেখানে রিসার্চটা করবে, হ্যাঁ নাই। অ্যাকচুয়ালি অনেক দেশেই আছে, যেমন এনআইএস, তো এনআইএস তো আর সে নিজে করে না, সে তো ফান্ডিং করে। তারা শুধু তাই না, প্রায়োরিটি এরিয়া বের করে। ধরেন বাংলাদেশের মতো দেশে, যেখানে আমরা তো আর ধনী দেশ নই, সুতরাং যে কোনো রিসার্চে তো গভর্নমেন্ট টাকা দিতে পারবে না বা উচিতও না, সে দিবে আমাদের যেটা দরকার সেটা। কিন্তু সিঙ্গাপুর একটা পলিসি নিয়েছিল অনেক শুরু থেকে, যে গভর্নমেন্ট ফান্ড দিয়ে ফান্ডামেন্টাল রিসার্চ করতে পারবে না, কিন্তু যদি কেউ ফান্ড অ্যাট্রাক্ট করে বাইরের থেকে করে দ্যাট উইল বি এনকারেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। সেটা আমাদের সিমিলার একটা পলিসি হতে হবে। কিন্তু যে রিসার্চ করতে তো লোকের ফুল টাইম লোক দরকার, এবং ধরেন মেডিকেল কলেজগুলো আছে, টিচিং ইনস্টিটিউটগুলো আছে, সেখানে তো রিসার্চ। স্যার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের যে এক্সিকিউটিভ বডি বা এগুলো কীভাবে ফর্ম হওয়া উচিত, কাদের দিয়ে ফর্ম হওয়া উচিত? রিসার্চ কাউন্সিলের বডি তো ফর্ম হইতে পারে, এটা একটা নন পলিটিক্যাল বডি হইতে হবে, আসল কথা হলো, তাই না? কারা থাকবে সেখানে? এটা কি গবেষকরা থাকবে নাকি যে কোনো লোক থাকবে? না, যারা রিসার্চ বুঝে তারা থাকবে, রিসার্চ বুঝে যারা থাকবে, সেটা তো বটেই। তো আমি বলছি যে মেইন বাল্ক অফ রিসার্চ যে হয় সে তো টিচিং ইনস্টিটিউটই হয়, কারণ টিচিং মানে একাডেমি রিসার্চ এগুলো তো ইন্টারউইংড, আলাদা করে দেখে না। তো এখানে ফুল টাইম লোক নাহলে হবে না, তো ফুল টাইম লোক হলে হবে। এখানে কিন্তু আমার কথাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে কারণ ফুল টাইম লোক তো আপনি এই বেতন দিয়ে পেতে পারেন না। তো রিসার্চ করতে তো তার ইন্টারেক্ট লাগে, তো মানে মৌলিক চিন্তা করতে কিন্তু ইন্টারেক্ট লাগবে। তো এখন মৌলিক চিন্তা করতে পারে এরকম লোককে অ্যাট্রাক্ট করতে গেলে তো তার তো একটা কমফোর্টেবল লিভিং লাগবে। আমি এটা বলছি না যে আপনি তাকে বেতন দেন সে প্র্যাকটিস করে যত আয় করতে পারে, তা তো না, তাই না? কিন্তু সে কমফোর্টেবল লিভিং হতে পারে, সেটা আলাদা পে স্কেল করতে পারেন। এবং আমরা তো এটাও সাজেস্ট করেছি যে ইনস্টিটিউশনে তাকে রুগী দেখা অ্যালাউ করতে পারে, প্রাইভেট রোগী দেখা, তার ফলে ইনস্টিটিউশন আয় হইলো, তারও আয় হইলো। কিন্তু
তখন সে প্র্যাকটিসটা তো আনকন্ট্রোল না, কন্ট্রোল তো, কারণ ওখানে তার যে চেম্বারটা আছে সে তো ইনস্টিটিউটের ভিতরে, এবং সে তার জন্য শর্ট টাইম আছে, তো সে সেখানে বিকাল 4 রাতে 12টা দেখতে পারবেন না তো। জি স্যার, ঠিক আছে স্যার, এটার পরে আমরা স্যার একটা বিরতি নিয়ে আবার আসছি। আজহার ভাই, যে আমরা জানতে চাই যে আমরা একটা স্বাস্থ্য কার্ড করার প্রস্তাবনা করেছি, এই ইউনিক স্বাস্থ্য কার্ড কি আমরা বর্তমানে স্মার্ট কার্ডের সাথে করে ফেলতে পারি কিনা? হ্যাঁ, এটা তো আমরা প্রধান উপদেষ্টার কাছে যখন আমাদের প্রতিবেদনটা দিলাম তখন ইস্যুটা আসছিল যে আলাদাভাবে স্মার্ট কার্ডের ব্যাপার আছে কিনা। উনি যেটা বলেছেন যে না, এনআইডি কার্ড যেটা সেটাই সব কিছুর জন্য প্রযোজ্য হবে এবং সেটা সব বয়সেই সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এটা এখন এজ লিমিটটা আছে, এটা এজ লিমিট উঠাই দিবে। আচ্ছা, আরেকটা হলো যে নারী স্বাস্থ্যের বিষয়ে আমাদের কি কি রিকমেন্ডেশন ছিল? আমাদের রিকমেন্ডেশন ছিল যে হসপিটাল একটা ছিল, ওমেন্স হসপিটাল, সেটা একটা নারী স্বাস্থ্য ইনস্টিটিউট একটা প্রস্তাবনা ইনস্টিটিউট ছিল, ইনস্টিটিউটটা একটাই হবে, ইনস্টিটিউট প্রস্তাবনা। হ্যাঁ, সেটা ছিল হসপিটালের কথা, ওমেন ফ্রেন্ডলি হসপিটাল করা, ওমেন কর্নার করা, এবং সব জায়গাটাতে নারী বান্ধব হইতে হবে, নারী বান্ধব স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, তো সেগুলোকে ক্যাটার করে করতে হবে, ক্যাটাগরি করতে হবে। না, এটা ঠিক স্যার। একটা প্রশ্ন একটু আমি অ্যাড করতে চাচ্ছিলাম, একটা পয়েন্ট, বিএমআরসিতে মেম্বার কারা হবে আপনি বলছিলেন, যারা সবসময় গবেষণা নিয়ে আছে তারা তো মেম্বার হবে। এছাড়াও পার্সন লাইক ইউ, আপনার ক্লিনিক্যাল এভিডেন্স থেকে কিছু কিছু রিসার্চ আসবে, অনেক কিছু রিসার্চ ট্রান্সলেটেড টু বি ট্রান্সলেটেড, যে ডেলিভারেবলগুলি কমিউনিটিতে যাওয়া যায়। সো তাদের মধ্যে থেকেও এখন কিন্তু অনেকেই রিসার্চে ইন্টারেস্টেড, তাদেরকেও দেখতে হবে যে কারা প্রায়োরিটি দিচ্ছে রিসার্চে, তাদেরকেও মেম্বারশিপ। আচ্ছা, আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। একটা প্রশ্নটা হলো যে আপনারা তো অনেক কষ্ট করেছেন, আমরা অনেক কষ্ট করেছি, সুপারিশমালা তৈরি হয়েছে, আমরা অনেক অংশীজনের সাথে সভা করেছি, পৃথিবীর অনেক ডকুমেন্ট করেছি। আপনি আর আমি সিঙ্গাপুর মিনিস্ট্রির সাথে মিটিং করেছি, ওনাদেরও মতামত শুনেছি। আজাদ স্যার বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। আমাদের আরও কোনো সদস্য কিন্তু দেশের বাইরে গেছেন এবং ওনারাও কিন্তু নানাবিধ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা দেখে আসছেন। এই প্রেক্ষিতে আমাদের জাতীয় একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। সেই ডকুমেন্টের কিছু বানান টানান বা কিছু ইত্যাদি কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সুপারিশের ব্যাপারে তো কোনো তেমন কিছু নাই। তার মানে এটা হলো এই মুহূর্তে আসলে বাস্তবায়নযোগ্য। যদি বাস্তবায়নযোগ্য হয়, আমি সম্প্রতি শুনেছি যে আমাদের যে ঐক্যমত কমিশন আছে, ঐক্যমত কমিশনের সাথে কি আপনাদের কি মনে হয় যে ঐক্যমত কমিশনের মধ্যে স্বাস্থ্যকে যোগ করা উচিত কিনা? দুজনেই আলাদা করে বলবেন। আবার আরেকটা জিনিস হলো, অথবা অন্য একটি ঐক্যমত কমিশন করা, যাতে করে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে। কি বলেন? আমি একটু ইন্টারাপ্ট করি পয়েন্ট অফ অর্ডারে। এটা বাস্তবায়নযোগ্য কিনা এই ইস্যুটা তো আপনার মনে থাকবে, এই ইস্যুটা তো আমরা অনেক ডিবেট করেছি যে বাস্তবায়নযোগ্য জিনিসই দিতে হবে। যেমন ধরেন, আমরা তো বলি না যে সব ডাক্তারকে এই মুহূর্তে নন প্র্যাকটিসিং করে দেন, তা তো বলি না। কারণ সেটা দিতে গেলে যে এটা বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে সেটা বলেন স্যার। না, বাস্তবায়ন করতে গেলে প্রথম তো একটা পলিটিক্যাল ডিসিশন সরকারের যে এটা বাস্তবায়ন করবে। তাহলে বাস্তবায়ন কিভাবে করবে, কার থেকে আসতে হবে? এটা কি প্রধান উপদেষ্টার ওইখান থেকে? আপনি কি যেমন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন যে 6টা সংস্কার কমিশনকে কিন্তু ওনার অধীনে ঐক্যমত কমিশন করে ওইটা নিয়ে ডিসকাস করছেন, সরকারের কাছ থেকেই আসতে হবে। সরকার মানে সরকার বলতে তো সব লেভেলই বোঝায় সরকার। এটা কি প্রধান উপদেষ্টার ওইখানে কি একটা ঐক্যমত কমিশনের স্বাস্থ্যকে আসা? না স্যার, আমার প্রশ্নটা হলো প্রধান উপদেষ্টার ওখানে ঐক্যমত কমিশনের স্বাস্থ্যকে যোগ করা উচিত কি উচিত না, আপনি কি মনে করেন? যোগ করলে হয়তো যোগ করা উচিত, অথবা একটা প্রস্তাবনা চলছে যে ঠিক আছে যে আরেকটা ঐক্যমত কমিশন করে বাকি যে 5টা সংস্কার কমিশনের মতামত সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। আপনার কি মত? অবশ্যই যোগ করা উচিত, অবশ্যই। আমরা অনেকগুলি লিগ্যাল অ্যাক্টে কথা বলেছি। তো যেমন প্রাইমারি হেলথ কেয়ার কনস্টিটিউশনে কিন্তু আছে, কিন্তু এটা লিগ্যাল রাইট যে সেটা নাই। তাহলে অনেক কিছু আছে যেগুলি প্রধান উপদেষ্টার আন্ডারে হয়, এদের সঙ্গে যোগ করে সেটার মধ্যে ঐক্যমত কমিশন থাকা উচিত, অথবা ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, কারণ হেলথ ইজ দ্য ফিউচার অফ দ্য নেশন। কারণ অনেক দেশে দেখেছি যে স্বাস্থ্য খাত যেখানে যে সমস্ত দেশগুলোতে ভালোভাবে প্রোভাইড করা হয়েছে, ওই দেশে সরকার জনপ্রিয় হয়ে যায় শুধু স্বাস্থ্যসেবা জনগণকে দেওয়ার জন্য। এর একটা বড় উদাহরণ হলো থাকসিন
থাইল্যান্ডে। মানুষের তো একটা কিছু কিছু দৃশ্যমান দু একটা জিনিস আমাদের মধ্যে তো শর্ট টার্ম মিড টার্ম অনেক রিকমেন্ড নেই, কিছু কিছু দু একটা যেগুলি রিয়েলি সবার স্বাস্থ্যের জন্য কাজে লাগবে, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে, এগুলি তো সরাসরি উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এগুলিকে তো ইমিডিয়েট করা সম্ভব, এবং সেটা যে সরকার কিছু করছে সংস্কারের ব্যাপারে সেটা দৃশ্যমান হয়ে দাঁড়াবে। আমার যতখানি মনে পড়ে যে প্রধান উপদেষ্টা ওই সভাতেই বলেছিলেন যে এটা ইমপ্লিমেন্ট করতে। আমি দেখেছিলাম যে যতগুলো জাতীয় দৈনিক এবং টেলিভিশন মিডিয়াতে সব জায়গায় কিন্তু প্রধান উপদেষ্টার মেসেজটা আসছে স্বাস্থ্য খাত সংস্কারকরণের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ। হ্যাঁ, নির্দেশ উনি কিন্তু নির্দেশ প্রদান উনি করেছেন। দিয়েছিলেন যে এতে ইম্পর্টেন্ট জিনিস আছে এবং ইমপ্লিমেন্টেবল, বাস্তবায়ন। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে যদি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনগুলো বাস্তবায়নের থাকে, আপনি কি প্রোঅ্যাক্টিভলি এটা বাস্তবায়নের জন্য কাজ করবেন? না, এটা দেশের কাজ তো দিলে করবোই তো দেশ। না, প্রোঅ্যাক্টিভলি নিজে থেকে এটা বাস্তবায়নের জন্য আপনি কি কোনো উদ্যোগ নেবেন? না, এটা সরকার থেকে আসতে হবে। আপনার কি মনে হয় আপনি আমি উদ্যোগ নেবেন? প্রোঅ্যাক্টিভলি এখনই প্রস্তুত। আপনি প্রোঅ্যাক্টিভলি এখনই কাজ করছেন? হ্যাঁ, আসলে প্রোঅ্যাক্টিভলি স্যার কাজ করতে হবে। প্রোঅ্যাক্টিভলি, কারণ যে জিনিস তৈরি হয়েছে, যে জিনিস আপনি ওটা সম্পর্কে জানেন, সেটা যাতে বাস্তবায়িত হলে তো আপনারই ভালো লাগবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে আলোচনায় এই এখন টিভিতে স্টুডিওতে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে অন্য কোনো আলোচনায় আবারও দেখা হবে।